আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকে ব্যাংক সেক্টরের কিছু শেয়ার নিয়ে আপনাদেরকে চেষ্টা করব কিছু ব্যাংক সেক্টরের ইম্পর্টেন্ট কিছু শেয়ার যেগুলো মোটামুটি একটা ভালো ধারণা দিয়ে থাকে এবং বেশ ভলিউম হচ্ছে, সেই শেয়ারগুলো নিয়ে একটু কথা বলবো। সেই শেয়ারের মধ্যে ব্যাংক সেক্টরের প্রথমে আমি চলে যাই। যেহেতু বাজারে লিড দিচ্ছে ব্র্যাক ব্যাংক, সেই ব্র্যাক ব্যাংক নিয়ে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ব্র্যাক ব্যাংকের বাই সেল এবং টার্গেট যে জিনিসটা সেটা আপনাদেরকে একটু তুলে ধরি। আপনারা জানেন যে ব্র্যাক ব্যাংকটা বেশ ভালো একটা লিড দিচ্ছে বাজারে, এবং ব্র্যাক ব্যাংকটা কোথায় যেতে পারে আর কোথায় আসতে পারে। কারেকশনের যে চিত্রটা, সেই চিত্রটা এখনো পর্যন্ত ব্র্যাক ব্যাংকের একটুখানি রয়েছে, তবে যেই স্ট্রং বায়ার এবং সেলার যে ফাইটিং চলছে এখানে, এই বায়ার এবং সেলার এটাকে যেটা বুল বেয়ারিশের যে জায়গাটা, সেই জায়গাতে যখনই নিচে আসে তখনই আবার বাই চলে আসে। তো ক্যান্ডেল যদি ফলো করি, ক্যান্ডেল আমাদেরকে কি বলছে সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনারা একটু বুঝতে সহজ হবে। যে ক্যান্ডেলটা তৈরি করেছে, সাধারণত এই ধরনের ক্যান্ডেলে 90%, 95% এই ক্যান্ডেলে নিচের দিকে আসে। 95% এই ক্যান্ডেলটা নিচের দিকে আসার সম্ভাবনা থাকে বেশি। আচ্ছা, সেক্ষেত্রে যদি নিচে আসে, কোথায় আসবে? কারণ আপনারা জানেন যে ব্র্যাক ব্যাংকটা অনেক নিচ থেকে, প্রায় অলমোস্ট 45 টাকা থেকে এটা 73 টাকা পর্যন্ত উঠেছে। 45 থেকে 73, তো 45 থেকে 73 অলমোস্ট 50%-এর উপরে। যেহেতু এটা 50%-এর উপরে গেছে, একটা জিনিস মনে রাখবেন যে কোনো শেয়ার যদি 50% বা 50%-এর উপরে যায়, বিশেষ করে 50% গেলেই শেয়ারটা একটা কারেকশন আসে, মানে একটু স্লো হয়। তো 50% যেহেতু হয়েছে, 50%-এর উপরে হয়েছে, যেহেতু উপরে হয়েছে, এটা আরও উপরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। 50% যখন ক্রস করে ফেলে, তখন সে 100% যাওয়ার জন্য একটা প্রিপারেশন নেয়। এটা বাজারের একটা চিত্র ধর্ম। তো সেখানে আপনার ব্র্যাক ব্যাংকটা যেহেতু 50%-এর উপরে গেছে এবং এখনো পর্যন্ত যে জায়গাটাতে আছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা সাধারণত একটু নিচে আসার সম্ভাবনা। দেখেন, এই একটা ক্যান্ডেল, হ্যামারিং ক্যান্ডেল, কিন্তু এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মধ্যে একটু চিত্র ভিন্ন। ভিন্ন কি, এখানে নিচের শ্যাডো বেশি, এখানে নিচের শ্যাডো কম। এই যে শ্যাডো কম, এটা একটু এই ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে একটু উল্টা চিত্র হতে পারে। দেখেন, এই শ্যাডোটা, এই শ্যাডোটার আপনার যেহেতু নিচে এই 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 ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার যেহেতু নিচে শ্যাডো কম, তবুও এই শেয়ারটা নিচে চলে আসছে, কিন্তু এই ক্যান্ডেলের শ্যাডো কম থাকার সত্ত্বেও উপরে গেছে। এখন বিষয় হচ্ছে কেন? এটার কারণটা হচ্ছে একটাই, যে এখানে বায়ার এবং সেলার দুইজনই স্ট্রং। কেউ কাউকে হার মানতে রাজি না, এরকম একটা পরিস্থিতিতে যতই সেল আসতেছে, বায়ার দাঁড়িয়ে যাচ্ছে, যার কারণে ব্র্যাক ব্যাংকের চিত্রটা ভিন্ন। এখন প্রশ্ন হচ্ছে, এটা কোথায় এসে থামবে? যদি আরেকটু নামে, এটা নামার মতো জায়গা আছে, যেহেতু আরএসআই 66, যদি আরএসআই যদি তারা 60 বা 58 বা 55 লেভেলে নিয়ে আসতে চায়, তাহলে অবশ্যই এই জায়গায় একটা স্ট্রং সাপোর্ট আছে। একটা স্ট্রং সাপোর্ট, সেটা হচ্ছে 63 টাকা 80 পয়সা। এই 63 টাকা 80 পয়সার নিচে যাওয়ার সুযোগ খুবই কম। তো বাকি যেটা আছে সবই ঠিক আছে, এটা বাকিটা ঠিক আছে, এটার আপনাদের টেনশন নেই। এখান থেকেও ঘুরতে পারে, হয়তোবা এই লেভেলটাতে আনছিল, এটা একদম কাছাকাছি নিয়ে আসছিল, সেটা হচ্ছে 67.7। তো আরেকটু যদি নিচে আসে, 67 পর্যন্ত নিয়ে আসতে পারে এই জায়গাটা। এখানে যেহেতু এই একটা সাপোর্ট মানে ব্রেক করেছে নিচের দিকে, নেক্সট যদি আসে 63.8 অর 7, এই নিচে আর আসবে না ইনশাল্লাহ, আশা করছি। এইদিকে হিস্টোগ্রামের বারটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, একটু ডাউনের শো করেছে, এটা বৃহস্পতিবারের কারেকশনে। তো আশা করছি যেই ধারণার অনুযায়ী শেয়ারগুলো উঠে, সেই ধারণা অনুযায়ী ক্যান্ডেল, যে মার্কেট ক্যান্ডেল, যেটা রোববারে যদি ব্যাক বাউন্স না, এইখান থেকে যদি ইউটার্ন নিয়ে ফেলে, তাহলে ব্যাংক দিয়ে উঠাতে হবে। আচ্ছা, চলে যাই আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি ব্যাংক, সেটা হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক আমি আমার লাইভে প্রতিদিনই বলে আসছি যে সিটি ব্যাংকের বিষয়টা আমি ক্লিয়ারলি বলেছিলাম। আমি 21 টাকা থেকে, এই লেভেলটা থেকে 21 টাকা 30 পয়সা থেকে আপনাদের ক্লিয়ারলি বলেছি, এটা 26-27-এর দিকে বা 28 টাকার দিকে একটা সাপ্লাই জোন আছে। তো ওই সাপ্লাই জোনের
একটু নিচে থেকেই ব্যাক করেছে, সাপ্লাই জোন পুরোটা মানে টেক ওভার করেনি, সেখান থেকে ব্যাক করেছে। এবং যখনই আমি সিগন্যালটা দেখেছি, আপনাদেরকে বলেছি প্রফিট টেকিং এর জন্য, এখানে এন্ট্রি দেওয়ার জন্য না। এবং আপনাদেরকে বলেছি কোন লেভেলে আসলে কিনতে, সেটা হচ্ছে 23 টাকা 10 পয়সা 20 পয়সার এই লেভেলটাতে আসলে আবার এন্ট্রি দিতে পারেন। 23 টাকা 10-20 পয়সা, তো 23 টাকা 10-20 পয়সার কাছাকাছি চলে আসছে, অলমোস্ট 23 টাকা 50 পয়সা পর্যন্ত ট্রেড হয়েছে। এবং সেম ক্যান্ডেল যেটাকে হ্যামার ক্যান্ডেল বলা হয়, সেম ক্যান্ডেলের বলতেছে যে সে আমার যে টার্গেট অনুযায়ী যেই বটম প্রাইসটা সেটা টাচ করবে, এবং সেটা আশা করছি রোববারে করবে। তো রোববারে কিছু ব্যাংকের অলরেডি বটম টাচ করে ফেলেছে, আর কিছু ব্যাংক এখনো পর্যন্ত বাকি আছে। সেই ব্যাংক যেটা বাকি আছে সেটার মধ্যে ব্র্যাক ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে। এবং এই ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক কিন্তু বাজারে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো সিটি ব্যাংকটা আপনারা যদি এইখানে আসে, এই জায়গাটাতে আসে, সেটা হচ্ছে 23 টাকা 10 পয়সা। ব্র্যাক ব্যাংকের কথা আমি যেটা বলেছিলাম আমার লাইভে, সেটা হচ্ছে উপরের যে টার্গেট 80 থেকে 90 টাকা পর্যন্ত রেঞ্জ আছে উপরে যাওয়ার ব্র্যাক ব্যাংকের। আর সিটি ব্যাংকের যেটা, সেটা হচ্ছে আপনার এখন যেখানে আছে 23 টাকা 10 পয়সা, এখানে আপনারা এন্ট্রি দিতে পারেন। এবং আপনাদের সেল টার্গেট যেটা, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সহজ হবে, এবং আপনারা সেই জায়গা অনুযায়ী আপনারা এক্সিট দিতে পারেন। আচ্ছা, এখন এই যে দেখেন 26 টাকা 80 পয়সা যে কেন হয়েছে, সে এই যে সাপ্লাই জোনের নিচে গিয়ে সে ডাউন আসছে। সাপ্লাই জোনের আগেই সে সাপ্লাই দিয়েছে, তো সেই সাপ্লাই জোনের আগেই সে সাপ্লাই দিয়েছে, এই কারণে তার আরএসআই ছিল অলমোস্ট 87-এর কাছাকাছি। তো সেইখান থেকে আমি যদি একদম অ্যাকুরেট আপনাদেরকে বলি যে আরএসআই কত ছিল, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ, 86.67, তো অলমোস্ট 87 আরএসআই ছিল। সেখান থেকে এখন আসছে আরএসআই অনেক নিচে চলে আসছে, এটা 58-তে চলে আসছে। এখন যদি বায়ার সেলার যেটা বললাম, বুল যদি বায়ার হয় আর বেয়ারিশ যদি সেলার হয়, বুল অবশ্যই গেইনার হবে। এখন তবুও যে চার্ট যেটা ফলো করে, সেটা সে 23 টাকা 10 পয়সা 20 পয়সা সে টাচ করবেই, সেখান থেকে বাজারটা মানে সে সিটি ব্যাংকটা ঘুরবে। তো সেল জোনটা আপনাদেরকে বলে দেই, এটার সেল জোন এবার নেক্সট রাউন্ডে এটা 28 টাকা 10 পয়সা 20 পয়সা পর্যন্ত হিট করবে, এবং এই যে সাপ্লাই জোনটা এটা টেক ওভার করবে। এই টেক ওভার করার পরে তার হাইয়েস্ট জোন আছে 30 টাকার ঘরে, হাইয়েস্ট জোন। তবে আপনাদেরকে যেহেতু ব্যাংক সেক্টর, এখানে আসলে সে যদি এটা যদি ওভার করে এবং ক্লোজ রাখে, মানে সাপ্লাই জোনটা ওভার করে ক্লোজ রাখে, তখন আপনারা আরো উপরের দিকে চিন্তা করতে পারেন। কিন্তু যদি দেখেন যে ওভার করছে না, এখানে মানে হিউজ ভলিউম হচ্ছে, আপনারা অবশ্যই এখানে এক্সিট নেবেন, সেটা হচ্ছে সিটি ব্যাংক। চলেন আমরা এবার চলে যাচ্ছি আইএফআইসি ব্যাংকটা চলে যাচ্ছে। আপনাদের আইএফআইসি ব্যাংকটাও হিউজ ভলিউম হয় প্রতিদিন, এবং টপ 1-এও চলে আসে, টপ 2-তে 3-তে অলমোস্ট ম্যাক্সিমাম টাইম থাকে। আইএফআইসি ব্যাংকের নিচের যে জায়গাটা, এটা পতনের সময় একদম নিচে নিয়ে আসছে, এবং ট্রিমেন্ডাস ফল করানো হয়েছে। যেই সব শেয়ারগুলো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যে পতনের সময় সবচেয়ে বেশি যেটা ফল করে, সেটার প্রতি একটা আপের অনেক বিষয় আছে, এবং অনেক গ্রোথ আছে, এবং অনেক লম্বা গ্যাপের একটা হিসাব আছে। এখন যদি আমি এটা বটম প্রাইস যেটা ফলের সময় হয়েছিল 5 টাকা 40 পয়সা, তো 5 টাকা 40 পয়সা থেকে সে ব্যাক করে একটা অবস্থানে গিয়েছে। এখন ব্যাক করার সময় কি করেছে সে, সেই বিষয়টা আপনাদেরকে একটু স্পষ্ট ধারণা দিই। ব্যাক করার সময় সে 6 টাকা 20 পয়সা একটা সাপোর্ট জোন তৈরি করেছে। দেখেন, এটা কিন্তু তার লাইফের লোয়েস্ট আসছে। এই আইএফআইসি ব্যাংক তার লাইফের লোয়েস্ট প্রাইসে চলে আসছে, যেটা আগে কখনো আসে নাই। অন্যান্য কিছু ব্যাংক যেগুলো দেউলিয়া হয়েছে সেগুলোর বিষয় ভিন্ন, কিন্তু আইএফআইসি ব্যাংকটা এটা বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট ব্যাংক, এবং আপনারা জানেন যে এটার সরকারের কাছে 32.75% শেয়ার হোল্ডিং আছে। যদিও এটার নামে একটা রিউমার আছে যে সালমান এফ রহমানের শেয়ার বা সালমান এফ রহমানের ব্যাংক। অ্যাকচুয়াল সালমান এফ রহমানের কোনো পার্টিসিপেন্ট, মানে তার যেই ডাইরেক্টরশিপ, সেখানে একটা শেয়ারও নাই। সে ক্ষমতা থাকাকালীনই এই শেয়ারগুলো সে বিক্রি করে দিয়েছে। তো সুতরাং এটা এখন টোটালি আইএফআইসি ব্যাংকটা সরকারের আন্ডারে, এটা কোনো
সালমান এফ রহমানের কাছে না, কোনো মালিকানাধীন কারো কাছে না, এটার যে মালিকানাধীন এখন বর্তমানে সরকার আর আমরা পাবলিকরা, পাবলিক এবং ইনস্টিটিউট। কিন্তু যে ডাইরেক্টরশিপের যে জায়গাটা সেটা টোটালি জিরো। তো সুতরাং কেউ যদি ডাইরেক্টরশিপ নিতে হয় বা মালিকানা নিতে হয়, তার অবশ্যই সেই 30% ফিল আপ করতে হবে। অন্যথায় এটা গভর্নমেন্টের আন্ডারে আছে 32.75%। আপনারা দেখেছেন যে গভর্নমেন্টের যে শেয়ারগুলো আছে সেগুলো প্রত্যেকটার মধ্যে গভর্নমেন্টের 80%, 90% এই ধরনের হোল্ডিং থাকে বা 60% হোল্ডিং থাকে। তো নিয়ম অনুযায়ী যেটা 30%-এর উপর 30% থাকতে হবে ন্যূনতম, সেই 30%টা গভর্নমেন্টের কাছে। তাহলে আমরা ধরে নেব এটা ডাইরেক্টরশিপ বলেন বা মালিকানা বলেন, এটা এখন সরকারি শেয়ার। তো সেই শেয়ারটা 5 টাকা 40 পয়সা আসছে, আর এই শেয়ার এই লেভেলের জায়গার শেয়ার নয়। তো সেই ক্ষেত্রে এখানে সে ওঠার সময় একটা সাপোর্ট করেছে, সেটা হচ্ছে 6 টাকা 20 পয়সা। নেক্সট সাপোর্ট আরেকটা করেছে তারই উপরে 6 টাকা 30 পয়সা। আর আরেকটা জিনিস সাপোর্ট সে এখানে সাপোর্ট না, এটা হচ্ছে যে আমি বললাম যে আপনার ভলিউম, এটার মার্কেটের আরো কিছু বিষয় আছে সেগুলো আপনাদেরকে পরবর্তীতে জানাবো। তো 40 পয়সা সে বিগ ভলিউমের শেয়ার হজম করেছে, তার মানে সে 40 পয়সার নিচে নামার সুযোগ খুবই কম, খুবই কম। ইভেন দো এই একদিন যেদিন সে ইপিএস এর ঘোষণা আসছিল, একটু খারাপ এপিএস এর কারণে সে একটা ডাউন প্যাটার্ন সেই 40 পয়সা পর্যন্তই হিট করেছে। কেননা 40 পয়সার নিচে যাওয়ার সুযোগ এই কারণেই নাই যে এখানে হিউজ ভলিউমের একটা কোয়ান্টিটি, বিগ কোয়ান্টিটির ভলিউম এখানে কোনো একটা গ্রুপের হাতে চলে গেছে এই শেয়ারটা। এরপরে কি করেছে এখানে সে, এই যে সাপ্লাই জোনটা সেটা হচ্ছে একটা হচ্ছে 10 পয়সা, 7 টাকা 10 পয়সা, সেখানে সে একটা ডেলিভারি দিয়েছে এবং রিটেস্টের জন্য আসছে। অলরেডি আপনারা জানেন যে এটা বটম টাচ করে ফেলেছে 6 টাকা 50 পয়সা। যদি আর একটু লোয়ার বটম ধরে সে, তাহলে সর্বোচ্চ 6 টাকা 40 বা 6 টাকা 30। তবে 6 টাকা 40-এর নিচে যাওয়াটার সম্ভাবনা খুবই কম, কারণ আপনাকে যে বলেছি এই দেখেন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা একদম হেলদি একটা ক্যান্ডেল, এবং এখানে কোন একটা গ্রুপ এখানে শেয়ারগুলো টেক ওভার করেছে। এখন আসেন যদি এটা, এবং এটার ক্যান্ডেল কিন্তু কোনো হ্যামারিং টাইপের ক্যান্ডেল না, এই ধরনের ক্যান্ডেল না যেটা ফলের জায়গাটা, সেই ক্যান্ডেল না। এখন আসেন এটা কোথায় যাবে। এখন যেহেতু এখানে একটা গ্রুপে এখানে হাত বদল হোক আর যেটাই হোক, একটা বিগ কোয়ান্টিটি প্রায় প্রথম এই জায়গায় হয়েছে 1,95,1,95,00,000 শেয়ার, 1 কোটি অলমোস্ট 1,94,00,000 বা 95 লাখের কাছাকাছি, অলমোস্ট 2 কোটির কাছাকাছি হয়েছে। পরের দিন হয়েছে একটু কম, সম্ভবত 75 লাখ বা এরকম কিছু। এরপরে হয়েছে এখানেও কম হয়েছে, এখানেও কম হয়েছে, এখানে আবার বেশি হয়েছে। তো এখানে উপরে একটু সেল গেছে, এখানে একটু উপরে সেল গেছে, কিন্তু এইটা ফুল বাই হয়েছে এই ক্যান্ডেলটা। আপনারা মনে রাখবেন যে উপরে যখন কোনো শেয়ার বাই হয়, রিটেস্টের পরে সেই শেয়ারটা আবার আরো দূরে যায়। এখন সেই জায়গাটা কোথায় আপনাদেরকে বলি, এই যে জোনটা দেখছেন এটা হচ্ছে 6 টাকা 90 পয়সার একটা জোন, এটা টেক ওভার করে ক্লোজও রেখেছিল, 7 টাকা 10 পয়সায় টেক ওভার করে ক্লোজও রেখেছিল, বাট ধরে রাখতে পারে নাই। তো 7 টাকা 10 পয়সার পরে আর কোনো বড় ধরনের ঝুঁকি বা সেল প্রেশার নাই। 7 টাকা 10 পয়সার পরে এগুলো হালকা সেল প্রেশার, এগুলো কোনো সেল প্রেশার না, এগুলো আপ অ্যান্ড ডাউনের ভিতরে ট্রেড সেন্টার, এগুলো ট্রেড সেন্টার। তো এখন এই যে দেখেন এই জায়গাটা যেখানে আসছে, সিটি ব্যাংক, সরি আইএফআইসি ব্যাংকের এই 7 টাকা 10 পয়সা ওভার ক্লোজ দিলেই, মানে 7 টাকা 20 পয়সা যদি এটা ক্লোজ আসে, এই শেয়ারটা ট্রেড নেক্সট রেঞ্জ হচ্ছে আপনার 11 টাকা পর্যন্ত নেক্সট ট্রেন্ড। তো এই কেন বলছি নেক্সট ট্রেন্ড 11 টাকা পর্যন্ত, এখানে একটা সাপ্লাই জোন আছে, সেটা হচ্ছে 9 টাকা 90 পয়সা। এই সাপ্লাই জোন এবং আপনারা রেজিস্ট্যান্স বলেন, যারা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারা রেজিস্ট্যান্স বলে। তো আমি এখানে রেজিস্ট্যান্সের জায়গায় আপনাদেরকে বোঝানোর জন্য যে সাপ্লাই জোন কেন বলি, যে এই জায়গাটাতে সাপ্লাই আসলে আপনারা এখানে সাপ্লাই, আপনারাও সেই সাপ্লাইয়ের সাথে সাপ্লাই দিবেন। এটা উপরে সাপ্লাই, নিচে হচ্ছে বাই বা স্ট্রং বায়ার। বাইজন হচ্ছে সাপোর্ট লেভেলকে আমরা বলি। তো সুতরাং এই সাপ্লাইতে যখন আসবে এখানে একটা প্রেশার আসবে, বাট এই প্রেশারটাও হজম করতে বেশি হবে না, কারণ যারা এই লেভেলটাতে ফুল ভলিউম নিবে, ফুল ভলিউম নিয়ে উঠবে, তারা ডেলিভারি দিবে এই সাপ্লাই জোন ওভারটেক করে, এই ডেলিভারিটা আসবে এখানে 11 টাকা 20 পয়সা পর্যন্ত। এটার ওভার আপনি ধরে রাখবেন, এটা যেটা এটা উপরে একটা
এই জায়গাটা, ওই যে একটা কথা আছে যে মগ ডালের আম কেউ খেতে পারে না, সেটা হচ্ছে এটা মগ ডাল। এই মগ ডালের আশা করবেন না। আপনারা এই লেভেলটা 11 টাকা পর্যন্ত আপনারা এই শেয়ারটাকে আপনারা টার্গেট করতে পারেন। এটা হচ্ছে আইএফআইসি। তাহলে বিস্তারিত আপনাদেরকে আইএফআইসি সম্পর্কে বললাম, ব্র্যাক ব্যাংক সম্পর্কে বললাম। এবার নেক্সট যেটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট এবং পোটেনশিয়াল মনে হচ্ছে, সেটা হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক। এই সাউথ ইস্ট ব্যাংকটা ইপিএসও ভালো আসছে, এবং আপনারা দেখেছেন যে টানা তিনটা হল্টের মধ্যে গিয়ে সে সাপ্লাই দিয়েছে। সেটা দিয়েছে একদম বরাবর 11 টাকা টাচ করেছে। এবার আসেন আপনাদেরকে এটার একটা হিস্ট্রি বলি। মানে এই ধরনের শেয়ার, কোনো শেয়ার যদি টানা 100%-এর কাছাকাছি চলে যায়, সে এখনো 100% কভার করেনি, 100%-এর কাছাকাছি চলে যায়, তখন সে একটা নিচের দিকে ডাউনে আসে। এইটা আপনাদেরকে এই উত্তরা ফাইন্যান্সের সময় আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ঘটনাটা, সাউথ ইস্ট ব্যাংকের ঘটনাটা, সেটা উত্তরা ব্যাংকের ক্ষেত্রে, উত্তরা ফাইন্যান্সের ক্ষেত্রে বলেছিলাম, যখন সে প্রায় অলমোস্ট সেম প্যাটার্ন, প্রায় অলমোস্ট ডাবলের কাছাকাছি গিয়ে সে যখন 15 টাকা আসছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে এন্ট্রি দিলে আপনারা থার্ড ডেতেই প্রফিট পাবেন। সেটাই হয়েছে। এখন এই সাউথ ইস্ট ব্যাংকের দেখেন, থার্ড ডেতে যারা কিনেছেন তাদের 100% প্রফিট পাবেনই ইনশাল্লাহ। এইটার একদম যে বটম প্রাইসটা, আমি আমার কিছু ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করেছিল যে এই লেভেলে এটা কত নামতে পারে। আমি বলেছি যে এটা 80 পয়সা 90 পয়সা এটা টাচ করবে, এখান থেকে ঘুরবে। সাউথ ইস্ট ব্যাংকটা রোববারে 100% ইউটার্ন নেবে। আপনারা সাউথ ইস্ট ব্যাংকের ব্যাপারে নজরে রাখতে পারেন। এটার সাপোর্ট জোন ফ্যাক্টর না, কারণ এটা উঠে গেছে এখন। যেটা সাপোর্ট জোন আছে, এই জায়গাটা সাপোর্ট জোনেই আছে। একেবারে যদি কোনোভাবে এটার আরেকটু নিচেও আসতে চায়, তবে আসবে না, যেহেতু এই ক্যান্ডেলগুলো খুব স্ট্রংলি এই বায়ারগুলো, তো এইখানে নিচে আসবে না। এটা অলরেডি সাপোর্ট জোনের মানে ভিতরেই ক্লোজটা আসছে, এটা অবশ্যই এখান থেকে ব্যাক হবেই, এবং বাউন্সও নাও হইতে পারে। 10 পয়সাও হয়তো, এইটা যদি একদম শ্যাডো জায়গাটা ধরে তাহলে 10 পয়সা নামতে পারে, কিন্তু 10 পয়সা যদি নেমে উঠে আরো শক্তিশালীভাবে উঠবে। তো নেক্সট রাউন্ডে আপনাদের এটার যে প্যাটার্নটা বলি, এটা ডাবল এখনো ফুলফিল করেনি। ডাবল ফুলফিল করতে হলে, যদি আমি একদম বটম প্রাইসটা ধরি, 6 টাকা 60 পয়সা, 6 দুগুণে 12, 60 দুগুণে 120, মানে 13 টাকা 20 পয়সা। এটা 13 টাকা 20 পয়সা টাচ করবেই। এখন আপনাকে সেল জোনটা 13 টাকা 20 পয়সা যে টাচ করবে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনাকে যে টার্গেটটা রাখতে হবে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে 12.30, এরপরে 12.50। এই জায়গা আপনাকে এক্সিট নিতে হবে, এই জায়গাটাতে এক্সিট নিতে হবে। আপনি 13-20-এ একটা ট্রেড করে এরপরে নিচের দিকে ভলিউম করে ফেলবে, আপনি 13-20 পাবেন না, কিন্তু আপনি মকডালটা পাবেন না। আপনি 12.50, 12-20-30 থেকে 50 পর্যন্ত আপনি সেল টার্গেট রাখতে পারেন। এর পরবর্তী যে প্যাটার্ন তৈরি হবে সেটা আপনাকে আবার ওই সময়ের ধারণাটা দিবে। তাহলে আপনার গেল কোনটা, সিটি ব্যাংক গেল, ব্র্যাক ব্যাংক গেল, সাউথ ইস্ট ব্যাংক গেল। এবার আসেন আপনাদেরকে ওয়ান ব্যাংক নিয়ে কথা বলি। ওয়ান ব্যাংকেরও হিউজ কোয়ান্টিটি ভলিউম হচ্ছে, যেহেতু ভলিউম যে শেয়ার হচ্ছে সেখানে অবশ্যই বিগ পার্টিসিপেন্টের কারণে ভলিউমগুলো হচ্ছে। তো আপনারা ওই জিনিসটা ফলো করবেন এবং ওই জিনিসটা দেখবেন। এই দেখেন ওয়ান ব্যাংকেরও সেম ক্যান্ডেল, এখন বায়ার সেলার স্ট্রং, তিনোটা একই ক্যান্ডেল। এই তিনোটা একই ক্যান্ডেল, যেহেতু রোববার একটা ভিন্ন ক্যান্ডেল আসবে, এটা একদম শিওর থাকেন, রোববারে ভিন্ন ক্যান্ডেল আসবে। এখন রোববারে ভিন্ন ক্যান্ডেল আসলে কি হবে, সেই জায়গাটাতে আমাদের প্রশ্ন যে কি হবে। এখন এইটার স্ট্রং সাপোর্ট হচ্ছে 60 টাকা 80 পয়সা। 60 টাকা 80 পয়সা এটার স্ট্রং সাপোর্ট আছে ওয়ান ব্যাংকের। তবে এখন একটা সাপোর্টের জায়গায় আছে, সেটাও কিন্তু স্ট্রং। 60 টাকা 10 পয়সা আমি বৃহস্পতিবারের ট্রেডে বলেছিলাম। তাও এই যিনি সাউথ ইস্ট ব্যাংকের প্রশ্ন করেছিলেন তাকে আমি বলেছিলাম যে ওয়ান ব্যাংকটা, তার কাছে ওয়ান ব্যাংকও আছে, 8 টাকা 10 পয়সা টাচ করে সে উপরের দিকে চলে যাবে, কিন্তু সে বেশি একটা উপরে যায়নি, 8 টাকা 20 পয়সা ক্লোজ দিয়েছে। এখন সেম তিনটা ক্যান্ডেল যখন তৈরি হয়েছে, নেক্সট থার্ড ডেতে, বিশেষ করে আগামীকালকে রোববারে, সে কি ধরনের প্যাটার্ন করতে পারে সেই জিনিসটা নিয়ে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে,
একান্ত যদি সে আসে, একান্ত যদি এটা ব্রেক করাটা খুব টাফ হবে। এটা ব্রেক করাটা টাফ হবে এই কারণে, এখানে বেশ শক্ত ক্যান্ডেল কয়েকটা দেখছি আমি, সেই শক্ত ক্যান্ডেলের মধ্যে আছে, ব্রেক না করেই উঠতে পারে। আর একান্ত যদি, যেটাকে ইন্টেনশনালি ট্রেড বলা হয় বা একটা যেটা বাউন্স ব্যাক বলা হয়, সেটা যদি হয় তাহলে 60 টাকা 90 অথবা 60 টাকা 80, 60 90 এবং 80 থেকে সে ঘুরে যাবে। তাহলে আপনাদের চলে গেল, এটা হচ্ছে ওয়ান ব্যাংকও আপনাদের হয়ে গেল। এখন আসেন ঢাকা ব্যাংক নিয়ে আমি কথা বলি। ঢাকা ব্যাংকটাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাংক। ঢাকা ব্যাংক, এখন দেখুন এই যে ব্যাংকগুলোর ইপিএস খারাপের পরও কেন বাড়ছে, এই বাড়ার পিছনে হচ্ছে একটা রহস্য, হচ্ছে যে ব্যাংক সেক্টর যদি সরকার যদি দেশে একটা সুস্থ অর্থনীতি দাঁড় করাতে চায় এবং সুস্থ একটা পরিবেশ তৈরি করতে চায় বাণিজ্যিক ক্ষেত্রে, তাহলে অবশ্যই অবশ্যই ব্যাংক সেক্টরকে তারা একটা মানে চরম ভালো একটা জায়গায় নিয়ে যেতে হবে। আর সেটা যদি না নিতে ব্যর্থ হয় তাহলে পুরো দেশের অর্থনীতি ধ্বংসে একদম ভ্যানিশ হয়ে যাবে। তো এটা কখনোই সম্ভব না। ব্যাংক সেক্টর এই কারণেই ইম্পর্টেন্ট বিষয়। আপনাদেরকে এই বিষয়গুলো আমি শুরু থেকে বলে আসছি, এবং গত 3 মাস 4 মাস আগে যখন মার্কেট ফল করেছে তখনও সেই কথাগুলো আমি বলে আসছি, এবং আমার লাইভে আমি অলওয়েজ এই কথাগুলোই বলি। তো ব্যাংক সেক্টরের বিকল্প কিছু নাই। আচ্ছা, ঢাকা ব্যাংক, ঢাকা ব্যাংক সেম কন্ডিশন, 3 দিনের কারেকশন, এবং হ্যামার প্রথমটা ছাড়া দ্বিতীয় দুইটাই একই হ্যামার। যদি এটা শ্যাডোটা বেশি, এটা মানে নিচে মারার পরে আবার বায়ার স্ট্রং ছিল, উপরে উঠে গেছে। এটাতে এইটাতে আরেকটু নিচে আসা আছে। এখন এটার নিচে সাপোর্টটা কত, ক্লোজ দিয়েছে 11 টাকা 80 পয়সা। আপনি এটার সাপোর্টটা হচ্ছে 11 টাকা 20 পয়সা। তবে 11-20 নাও আসতে পারে, যেহেতু এই জায়গায় 11 টাকা 80-তে ক্লোজ দিয়েছে। বৃহস্পতিবারে হয়তো বা একটা ইন্টেনশনে বা বাউন্স ব্যাক, তবে সম্ভাবনা খুবই কম একদম। এটাও যেখানে আছে, দুইবার একটা টাচ করেছে 1170-এ। এটা 1170-এ কেন টাচ করছে, একটু আমরা প্রিভিয়াস সাইটটাতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন, এটা 1170-এ, এটা ওই যে অ্যাডজাস্টমেন্টে গিয়ে হয়েছে, না হলে 1170-এ টাচ করার কথা না। 1170-এর জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না। এই একটা জায়গা আছে এখানে, এটা একদম, যেটা একদম হল্ট প্রাইস, একদম ফুলফিল ভলিউমের হল্ট প্রাইসের জায়গাটা। এটা নভেম্বরের 4 তারিখের যে ট্রেডটা, সেই ট্রেডটাতে টাচ করেছে। মানে এইখানে একটা বড় একটা স্ট্রং বায়ার ছিল, এবং সেই বায়ারটার নিচে নামতে দেয়নি সে, এখানে কোনো শ্যাডো নাই। এইটা ফুলফিল হল্ট, এটা মানে ডাইরেক্ট হল্ট যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে 5ই নভেম্বর। তো সুতরাং ওয়ান ব্যাংক নিয়েও টেনশন নাই। একান্ত যদি এটা যদি নিচেও আসে, তাহলেও সম্ভাবনা আমি খুব কমই দেখছি, একদম কমই দেখছি। তারপর যদি একান্ত আসে তাহলে 11 টাকা 50 পয়সা তার স্ট্রং 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 সাপোর্ট আছে, 11 টাকা 40 এবং 50, এই দুইটা ঘর। তাহলে আমাদের চলে গেল ঢাকা ব্যাংক। এবার আসেন আরেকটা ব্যাংক, সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক নিয়ে আপনাদেরকে একটু কথা বলি। যেহেতু ডাচ বাংলা ব্যাংকটা খুবই বাংলাদেশের জন্য একটা ভালো ব্যাংক, এবং এটার ব্যাংকের আপনারা জানেন এটার সার্ভিস অনেক ভালো। ডাচ বাংলা ব্যাংকের যে জায়গাটা, সেম জিনিসটা দেখেন, এটা কিন্তু এখনো পর্যন্ত তার বড় ধরনের যে সেল জোনটা, বা আমি যে কথাটা বলি যে সাপ্লাই জোনটার ধারে কাছেও সে যায়নি। সাপ্লাই জোন ছোট্ট একটা সাপ্লাই, যেখানে এটা কোনো ফ্যাক্টরি না। ডাচ বাংলা ব্যাংকটার এখনো কোনো প্লেই হয়নি। আমি যদি নর্মাল ভাষায় বলি, ডাচ বাংলা ব্যাংকের কোনো প্লেই হয়নি। যেটা হয়েছে, মার্কেট আপট্রেন্ডের সাথে সে একটা একদম তার লোয়ার লো থেকে সে এই জায়গাটাতে আসছে। এইসব জায়গায় কোনো সেল বা ভলিউম বা তার কোনো যেটাকে বলে সাপোর্ট জোন, এইগুলো কিছুই তৈরি করেনি। এখানে একটা চেষ্টা করেছিল এই 43-এর ঘরে, তো 43-এর ঘরে চেষ্টা করেও সে তেমন কিছু করতে পারেনি। পড়েছে যখন, সেখান থেকে আবার দেরি না করে সাপোর্ট জোন তেমন একটা তৈরি করতে পারেনি। ছোটখাটো একটা অল্প কিছুদিন ছিল, সেখান থেকে উঠে এখানে একটা সাপোর্ট জোন করেছে, সেটা হচ্ছে 43 টাকার ঘরটা, 43-50। আমি যদি
একদম স্ট্রং জায়গাটা ধরি 43.50। তো সুতরাং ডাচ বাংলা ব্যাংক আরেকটা অপরচুনিটি আপনাদের জন্য, ডাচ বাংলা ব্যাংক আরেকটা অপরচুনিটি। এই শেয়ারটাও একটা গেমলিং শেয়ার, এটাও কিন্তু বড় ধরনের প্লে হয়। আমরা দেখেছি এই শেয়ারটা একবার সম্ভবত 50 টাকা থেকে প্রায় 150 টাকার 160 টাকা পর্যন্ত উঠানো হয়েছে। তো সেটার যে জায়গাটা, এই জায়গাটা থেকে এই যে 51 এই জায়গাটা একটা সাপ্লাই জোন। যদি এবারও সে প্লে করতে চায়, আপনারা স্ট্রং সাপ্লাই জোন যেটা, এটার থেকে যদি সে টেক ওভার করে, তার উপরের গন্তব্য অনেক উপরে যেতে পারে এই একটা শেয়ার ডাচ বাংলা ব্যাংক। তো ডাচ বাংলা ব্যাংকের দিকেও আপনারা নজর দিতে পারেন, খুবই মোর ইম্পর্টেন্ট একটা শেয়ার আপনারা। তাহলে আমি 8টা ব্যাংকের, মোটামুটি 8টা ব্যাংকের যেগুলো আমার খুবই পোটেনশিয়াল ব্যাংক, সেগুলোর কথা আমি বলেছি। আমি ওভার কোনো ব্যাংকের কথা বলিনি। আরও বহু ব্যাংক আছে, যেমন ন্যাশনাল ব্যাংক আছে, জিআইবি ব্যাংক আছে। দেখুন, ন্যাশনাল ব্যাংক, জিআইবি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তারপরে হচ্ছে এসআইবিএল, এই শেয়ারগুলোর একদম অস্তিত্বহীনের দ্বার প্রান্তে, এবং সেটা বলেছে গভর্নমেন্ট সেটাকে মার্জ করবে। এখন মার্জ করলে কি হবে বিষয়টা, সেটাও একটু আপনাদেরকে ক্লিয়ার করি। সেই বিষয়টা হচ্ছে, মার্জ করলে ব্যাংকের আপনার যে শেয়ার যারা হোল্ড করছেন তাদের যদি কিনা থাকে 3 টাকা, সেটার কস্টিং হয়ে যাবে 8 টাকা। কেন? যখন মার্জ করে, যখন সবগুলো শেয়ারকে ডাইলুটেড করা হবে, ডাইলুটেড করলে আপনার যদি 50,000 শেয়ার থাকে, সেখানে আপনি হয়তো পাবেন 20,000 বা 15,000 শেয়ার। এইরকম কোয়ান্টিটিতে চলে আসবে যখন, তখন আপনার কস্টিং চলে যাবে 3 টাকা শেয়ার 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এরকম হবে। এটার উদাহরণ হচ্ছে আরএন স্পিনিং যখন মার্জ করেছে, যার 20 টাকা কিনা ছিল, তার এখন 80 টাকা কিনা কস্টিং। ক্লিয়ার? এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি বলেছি যে মার্জ করা শেয়ারের থেকে দূরে থাকুন, মার্জ করা শেয়ারের থেকে দূরে থাকুন। সেই শেয়ারগুলো যদি থাকে, আপনারা স্টপ লস নিতে পারেন, বা কিনা দাম থাকলে বেরিয়ে যেতে পারেন। বাট উপরে যাদের কিনা, তাদের জন্য দুঃখজনক, তারা কিছু করতে পারবেন না। আপনারা যদি নেক্সট একটু গ্রোথ হয় বা কিছু হয়, সেটা আপনাদের দায়িত্বে আপনারা সেল করবেন। তো যে কথাটা বলছি, যে যদি মার্জ করা হয়, যে ব্যাংক 5টা বা 5টা ব্যাংক মার্জ করার কথা, সেটা যদি মার্জ করে, তাহলে কিন্তু ওটার জন্য খুবই বিপজ্জনক। তো এই বিষয়গুলো আপনারা কেয়ারফুলি থাকবেন। অবশ্যই খেয়াল রাখবেন যে এই শেয়ারগুলো যদি মার্জ করে, তাহলে আপনাদের যে কস্টিং আছে তার থেকে 100 গুণ কস্টিং বেড়ে যাবে। সুতরাং সেখান থেকে সতর্ক থাকবেন। এবং এই যে ব্যাংক সেক্টরের কথা বলেছি, এই শেয়ারগুলোর যে জায়গা, আচ্ছা আরেকটা ব্যাংক আমার বাদ পড়ে গেছে, আরেকটা ব্যাংকের কথা বাদ পড়ে গেছে শেষ মুহূর্তে, সেটা হচ্ছে আল আরাফা ব্যাংক। আল আরাফা ব্যাংকটাও আমার একটা মোটামুটি ভালো লাগে। আল আরাফা ব্যাংক, আল আরাফা ব্যাংকটা বাদ পড়ে গেছে। এটার আমি লাস্ট মোমেন্টে এসে এই জিনিসটাই দিয়ে শেষ করব ভিডিওটা। আল আরাফা ব্যাংকের দেখুন একটা চমৎকার জিনিস, দেখুন এটার এখানে সাপোর্ট জোনটা হচ্ছে 17 টাকা 10 পয়সা, স্ট্রং সাপোর্ট জোন, ঠিক আছে? 17 টাকা 10 পয়সা। এর আগে সে আল আরাফা ব্যাংকটা প্লে করেছিল, সেটা হচ্ছে 18 টাকা থেকে এক টানা প্লে করেছে। ওর আরএসআই বলেন, যাই কিছু বলেন, এই যে এটা রিটেস্টের জায়গাটা, এটা রিটেস্ট চলছে। এখানে একটা বিগ সাপ্লাই হয়েছে, বিগ সাপ্লাই পরে সে রিটেস্ট। এখন সে কোথায় নামতে পারে? সর্বোচ্চ সে বৃহস্পতি মানে আগামী রোববারে যদি আসে, 17 টাকা 70 পয়সা এখানে টাচ করতে পারে। আর তার স্ট্রং সাপোর্ট জায়গাটা হচ্ছে 17 টাকা 20 পয়সা। 17 টাকা 20 পয়সা। 3টা ক্যান্ডেলে তার কারেকশন যেটা হয়েছে, আরএসআই কমপ্লিট, সবই কমপ্লিট। এখন এই শেয়ারটা আপনি বেজটা ধরতে পারেন 17 টাকা 20 পয়সা। এটার বেজ, স্ট্রং বেজ 17 টাকা 20 পয়সা। সেইখান থেকে আপনি যদি সেল টার্গেট করেন, সেটা আপনি 22 থেকে 2350, এই জায়গাটাতে আপনি সেল টার্গেট করতে পারেন অনায়াসে। এবং এটা যদি সেটাও পার করে, তাহলে পরের চিত্রটা যেটা আসবে, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। সুতরাং আপনারা এই ব্যাংক সেক্টরের দিকে, কারণ আপনারা জানেন যে ব্যাংকের বিকল্প বাজার নাই, বা ব্যাংক যদি না ঘুরে, বাজার স্লো হয়ে যাবে। সুতরাং ব্যাংকের যে জায়গাগুলো, আপনাদেরকে যে 8টা ব্যাংকের কথা বলেছি, এই 8টা ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকের মধ্যেই আমার পড়ে। এবং যে বাকি যেগুলো আছে, সে তার ভিতরে থাকতে পারে, বাট আমি আমার বাছাই করা এই শেয়ারগুলোর দিকে নজরে রাখবেন। এবং আবারও বলি, আপনারা
মার্জ করা শেয়ার একদম যেগুলো অস্তিত্বহীন সেগুলোর থেকে দূরে থাকবেন। আপনারা আইসিবি ইসলামী ব্যাংকের কথাটা মনে রাখবেন, সেটা একসময় ছিল ওরিয়েন্টাল ব্যাংক। যে ওরিয়ন গ্রুপে সেই ব্যাংকটিকে ধ্বংস করেছে সেটা হচ্ছে ওরিয়েন্টাল ব্যাংক। ওরিয়েন্টাল ব্যাংকটা এখন আইসিবি ইসলামী ব্যাংকের কি পরিস্থিতি সেটার কথা মাথায় বিবেচনা রেখে ওই 5টি ব্যাংক থেকে সতর্ক থাকুন। ধন্যবাদ সবাইকে।